আজকের ভিডিওতে তোমরা দেখবে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাস আর উত্তর সহ একটা সাজেশন প্রশ্নপত্র। তোমাদের আজকের ক্লাসে কিন্তু যে প্রশ্নগুলো থাকবে সেটা 2, 3 আর 5 নম্বরের প্রশ্ন থাকবে। এই পুরো তোমাদের টোটাল সিলেবাসে যা 2, 3 আর 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন তা দিয়েই আজকের এই সাজেশন ক্লাসটা। তো চলো বেশি দেরি করবো না, আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা পেয়ে যেতে পারবে। তো সেটা কীভাবে পাবে সেটা জানতে কিন্তু ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। তো তোমরা প্রথমে একটু সিলেবাসটা দেখে নাও। তোমাদের পরীক্ষায় থাকবে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি আর আফ্রিকা মহাদেশ, এই 4টে অধ্যায় থেকে থাকবে। আর আজকে সিলেবাসের প্রশ্নগুলো কিন্তু এই 4টে অধ্যায় থেকেই থাকছে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন রয়েছে, আফ্রিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু 2 বা 3 নম্বরে আসতে পারে। উত্তর হচ্ছে আফ্রিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, আফ্রিকার মধ্যভাগে নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। এখানে সারা বছরই উষ্ণতা বেশি। গড় বার্ষিক উষ্ণতা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা উষ্ণতা হবে, উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়। গড় বার্ষিক বৃষ্টিপাত 200 থেকে 250 সেমি। প্রায় প্রতিদিনই বিকেলবেলায় মুষলধারে বৃষ্টিপাত হয়। থার্ড পয়েন্ট, এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই উষ্ণ আর্দ্র আবহাওয়া বিরাজ করে। উষ্ণতা বেশি ও বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে আবহাওয়া বেশ অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর হয়। নেক্সট, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন? প্রতিটা প্রশ্নের পাশে আমি কিন্তু সেটা কত নম্বরের প্রশ্ন বা কত নম্বরের আসতে পারে প্রশ্ন সেই মানটা লিখে দিয়েছি। এটাও কিন্তু 2 বা 3-তে আসতে পারে, তোমরা এটা দেখে নিও, আমি বারবার আর বলছি না। তো দেখো, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণগুলি হলো: আফ্রিকার মধ্যভাগ জুড়ে রয়েছে দুর্ভেদ্য অরণ্য অঞ্চল, যা বিভিন্ন ধরনের হিংস্র বন্য জন্তু এবং বিভিন্ন বিষাক্ত সাপ ও কীটপতঙ্গের বাসস্থান। মহাদেশটির কয়েকটি অঞ্চল ব্যতীত অধিকাংশ জায়গার জলবায়ু অত্যন্ত আর্দ্র, স্যাঁতস্যাঁতে ও অস্বাস্থ্যকর। আফ্রিকার বিভিন্ন অংশে রেলপথ, সড়কপথ ও জলপথ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত বলে এখানকার অধিকাংশ স্থানই দুর্গম। আফ্রিকার বহু অংশে এখনও আদিম অধিবাসীরা বাস করে। প্রকৃতপক্ষে এই মহাদেশে মানব সম্পদের বিকাশ এখনও সম্পূর্ণ হয়নি। অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নও আশানুরূপ নয়। পরের কোশ্চেন, আফ্রিকার ভৌগোলিক অবস্থান লেখো। আফ্রিকার ভৌগোলিক অবস্থান: আফ্রিকা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের ক্ষেত্রফল প্রায় 3,70,70,000 বর্গ কিমি। এশিয়ার পরেই এর স্থান। আফ্রিকা ইউরোপ মহাদেশের দক্ষিণে ও এশিয়ার দক্ষিণ পশ্চিমে ত্রিভুজ আকারে অবস্থিত। এই মহাদেশের পূর্বে আছে ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও গিনি উপসাগর, উত্তরে ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী, দক্ষিণে ভারত মহাসাগর ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্বে এডেন উপসাগর, লোহিত সাগর ও সুয়েজ খাল অবস্থিত। পরের প্রশ্ন, সাভানা তৃণভূমি সম্পর্কে টিকা লেখো। অবস্থান: নিরক্ষীয় চিরসবুজ অরণ্য অঞ্চলের উত্তর ও দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত সেনেগাল, গিনি, নাইজেরিয়া, কঙ্গো গণপ্রজাতন্ত্রের পূর্বাংশ, জাম্বিয়া, অ্যাঙ্গোলা, বুরুন্ডি, রোয়ান্ডা প্রভৃতি এই অরণ্যাঞ্চলের অন্তর্গত। উদ্ভিদ মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য এখানে বড় গাছ কম দেখা যায়, তাই লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে। বিস্তৃত ঘাস জমির মধ্যে অ্যাকাসিয়া এবং বাবলা জাতীয় প্রভৃতি খরা প্রতিরোধী গাছ দেখা যায়। বৈশিষ্ট্য: এই অঞ্চলের গাছের পাতাগুলি বাষ্প মোচন রোধের জন্য কাঁটায় পরিণত হয়। কাণ্ড মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে, এখানে কাণ্ড হবে। নেক্সট রয়েছে যে শিকড় ও জল সংগ্রহের জন্য মাটির অনেক নিচে প্রবেশ করে। এখানে হাতি, জিরাফ ও অন্যান্য তৃণভোজী প্রাণী এবং চিতাবাঘ, সিংহ, হায়না প্রভৃতি মাংসাশী প্রাণী দেখা যায়। নেক্সট কোশ্চেন, শিলাচক্র সম্পর্কে টিকা লেখো। তো ভূপৃষ্ঠে আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলার উৎপত্তি ও গঠন প্রণালী যে বিরামহীন চক্রাকার পর্যায়ের মধ্য দিয়ে আবর্তিত হয়ে চলেছে তাকে শিলাচক্র বলে। প্রক্রিয়া: প্রথম পয়েন্ট, আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে এবং চূর্ণ বিচূর্ণ পদার্থ নদী, বায়ু, হিমবাহ দ্বারা সমুদ্র বা হ্রদে জমা হয়ে পাললিক শিলায় পরিণত হয়। আবার পাললিক শিলা ভূগর্ভের তাপে ভূপৃষ্ঠের চাপে রূপান্তরিত হয়ে শিলায় পরিণত হয়। পরবর্তীকালে রূপান্তরিত শিলা ও আগ্নেয় শিলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে পলিতে পরিণত হয় এবং সঞ্চিত হয়ে কালক্রমে পাললিক শিলা সৃষ্টি করে। লাস্ট পয়েন্ট রয়েছে, আবার এই পাললিক শিলা
অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন খনিজ পদার্থের সাথে মিশে ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে লাভা রূপে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে আগ্নেয় শিলা সৃষ্টি করে। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি, এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। তো দেখো এখানে আমি শিলা চক্রের ছবিটাও দিয়ে দিয়েছি, তোমরা চেষ্টা করবে পরীক্ষায় ছবিটা দেওয়ার, তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা আরেকটু বেশি হবে। তো দেখো এরপরে নেক্সট রয়েছে মাটির সৃষ্টির ক্ষেত্রে জলবায়ুর প্রভাব লেখো। মাটি সৃষ্টির ক্ষেত্রে জলবায়ুর প্রভাব। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে মাটি দ্রুত গঠিত হয়। উষ্ণতা এবং আর্দ্রতা আদি শিলা বা মূল শিলাকে রাসায়নিক বিয়োজনে সহায়তা করে। যেমন বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে মাটির হাইড্রোজেন আয়ন বাড়ে, তাই মাটি আম্লিক প্রকৃতির হয়। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উদ্ভিদের প্রাচুর্য থাকে, তাই এই অঞ্চলের মাটিতে হিউমাস ও নাইট্রোজেন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। পরের পয়েন্ট, উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয়, তাই এই অঞ্চলের মাটিতে কাদার ভাগ বেশি এবং মাটি খুব গভীর হয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় মাটি থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি অপসৃত হয়। এর ফলে মাটি থেকে কেবল অ্যালুমিনিয়াম ও লোহার অক্সাইড পড়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে বেলে মাটির বৈশিষ্ট্য লেখো। বেলে মাটির বৈশিষ্ট্যগুলি হলো, বেলে মাটির দানা মোটা হয়, দানাগুলির মধ্যে ফাঁক বেশি থাকে, বেলে মাটিতে জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়, বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। তারপরে রয়েছে এই মাটিতে বায়ু চলাচল ভালো হয়, বেলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকে আর মাটিতে কৃষিকাজ ভালো হয় না। তারপরের প্রশ্ন, শিলা ও মাটির পার্থক্য লেখো। শিলা ও মাটির পার্থক্যগুলি হলো, ভূত্বকের ওপরে কঠিন স্তর শিলা দিয়ে গঠিত আর শিলার ওপর শিথিল স্তর হলো মাটি। ভূত্বকের বিভিন্ন উপাদানের সাথে খনিজ পদার্থের সংমিশ্রণে শিলা গঠিত হয়। শিলা প্রাকৃতিক শক্তির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় এবং ওই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড জৈব পদার্থের সাথে মিশে মাটির সৃষ্টি করে। নেক্সট হচ্ছে, শিলার মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে না, মাটির মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে। শিলা কর্ষণযোগ্য নয়, তাই শিলাবৃত অঞ্চলে কৃষিকাজ কম হয়। মাটি কর্ষণযোগ্য, তাই মৃত্তিকাবৃত অঞ্চলে কৃষিকাজ বেশি হয়। নেক্সট, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়। শিলা থেকে যেভাবে মাটির সৃষ্টি হয় তা হলো, প্রথম পয়েন্ট, প্রাকৃতিক শক্তির প্রভাব। বহু বছর ধরে সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বায়ু প্রবাহ, নদীর স্রোত ইত্যাদি প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। যে নেক্সট পয়েন্ট, রেগলিত সৃষ্টি। এই শিলা চূর্ণ মূল শিলার ওপর পড়ে থাকে, পরবর্তীকালে বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গে পরিবাহিত ও সঞ্চিত হয়ে ভূমির উপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ বা রেগলিত তৈরি করে, যা মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থা। নেক্সট, মাটির সৃষ্টি। কালক্রমে বিভিন্ন প্রকার জৈবিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগলিতের শিথিল কোমল বস্তুকণাগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মাটির সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, রেগলিত কি? ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে রেগলিত বলা হয়। রেগলিত হলো শিলা এবং মাটির মধ্যবর্তী একটি অবস্থা, অর্থাৎ আদির শিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমিভাগের ওপর শিথিল বা আলগাভূষ আস্তরণ সৃষ্টি করে। ওই সব শিলাচূর্ণকে রেগলিত বলে। রেগলিত হলো মাটির সৃষ্টির প্রাথমিক পর্যায়। রেগলিত থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়। এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের যদি ক্লাসটা একটুও ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয় ক্লাসটা, তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু এরকম ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, দোআঁশ মাটির বৈশিষ্ট্য লেখো। উত্তর, দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলি হলো, জল ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল ক্ষমতা প্রায় মাঝারি প্রকৃতির। 2 নম্বর, এই মাটিতে বালি আর কাদা সমান পরিমাণে থাকে। নেক্সট, এই মাটিতে কৃষিকাজ বেশ ভালো হয়। তারপরে রয়েছে পরের প্রশ্ন, উপাদানের তারতম্য অনুযায়ী মাটিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উপাদানের তারতম্য অনুযায়ী মাটিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রথমেই হচ্ছে বেলে মাটি। যে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে সেই মাটিকে বেলে মাটি বলে। এই মাটিতে 40 ভাগ বা তার বেশি বালিকণা এবং 10 ভাগ বা তার কম কাদাকণা ও পলিকণা জৈব পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। শসা, ফুটি, তরমুজ প্রভৃতি ফসল এই মাটিতে ভালো হয়। পরে রয়েছে এঁটেল মাটি। যে মাটিতে কাদার ভাগ বেশি কিন্তু বালির ভাগ কম থাকে তাকে
এঁটেল মাটি বলে। এই মাটিতে শতকরা 45 থেকে 50 ভাগ কাদা কণা, 40 থেকে 30 ভাগ পলি কণা ও 15 থেকে 20 ভাগ বালি কণার সাথে সামান্য পরিমাণ জৈব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। এই মাটিতে সাধারণত আম, কাঁঠাল, ধান, গম প্রভৃতি উৎপন্ন হয়। তারপরে দোআঁশ মাটি, যে মাটিতে বালিকণা ও পলিকণার পরিমাণ প্রায় সমান থাকে তাকে দোআঁশ মাটি বলে। এই মাটিতে 50 ভাগ বালিকণা, 50 ভাগ পলিকণা ও কাদা কণা থাকে। আলু, পটল, ধান, গম প্রভৃতি ফসল এই মাটিতে উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কাদামাটি বা এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি কেন? কাদামাটি বা এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি হওয়ার কারণ, কোনো মাটি কেমন জল ধারণ করবে তা নির্ভর করে মাটির সছিদ্রতার ওপর। যদি মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি হয় তবে মাটির সছিদ্রতা বাড়বে কিন্তু জল ধারণ ক্ষমতা কমবে, যেমন বেলে মাটি। অন্যদিকে কাদামাটি বা এঁটেল মাটির সছিদ্রতা কম, তাই এই প্রকার মাটি অপ্রবেশ্য এবং জল ধারণ ক্ষমতাও বেশি। এঁটেল মাটির কণাগুলি সূক্ষ্ম এবং পরস্পরের খুব কাছাকাছি থাকে বলে এর সছিদ্রতা কম, তাই উপরের স্তরের জল দ্রুত নিচের স্তরে চলে যেতে পারে না। নেক্সট কোয়েশ্চেন, শিলাচূর্ণ থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? শিলাচূর্ণ থেকে মাটির সৃষ্টির পদ্ধতি, কোটি কোটি বছর ধরে উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তুষার প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির ওপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ বা রেগলের সৃষ্টি করে, যা মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা। কালক্রমে বিভিন্ন প্রকার জৈবিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগোলিথের শিথিল কোমল বস্তু কণাগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মৃত্তিকা সৃষ্টি হয়। নেক্সট, মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কিভাবে মৃত্তিকা তৈরিতে প্রভাব বিস্তার করে? মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি হলো, প্রথমেই হচ্ছে শিলা। মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর। আদি শিলার দ্বারা মাটি ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ধর্ম নিয়ন্ত্রিত হয়, যেমন উদাহরণে ব্যাসল্ট শিলা থেকে কালো মাটি। 2 নম্বর, জলবায়ু, বৃষ্টিপাত এবং উষ্ণতা মাটির সৃষ্টিতে সহায়তা করে। উষ্ণ এবং বৃষ্টিবহুল অঞ্চলে মাটি দ্রুত তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরিতে দেরি হয়। নেক্সট পয়েন্ট, ভূপ্রকৃতি। সমভূমি অঞ্চলে, অর্থাৎ যেখানে ভূমির ঢাল কম, বৃষ্টিপাত বেশি হলে মাটির স্তর গভীর হয়, কিন্তু যেখানে ভূমির ঢাল বেশি সেখানে মাটির স্তর ভালোভাবে তৈরি হয় না। নেক্সট পয়েন্ট, জীবজগৎ। পিঁপড়ে, কেঁচো, ইঁদুর, উইপোকা, সাপ, জীবাণুও মাটির সৃষ্টিতে সাহায্য করে। এরা মাটিকে আলগা করে, যার ফলে মাটিতে জল বাতাস প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিকে পুষ্টি দেয়। কেঁচোর মলের দ্বারা মাটি নাইট্রোজেন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হয়। তারপরে হচ্ছে সময়। মাটির সৃষ্টির প্রক্রিয়া অত্যন্ত ধীর গতি সম্পন্ন। পরের প্রশ্ন, দোআব কি? ফার্সি শব্দ দোআব, যার দো অর্থে দুই, আব অর্থে জল, পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী ভূখণ্ডকে দোআব বলে। একই ধারের ওপর দিয়ে প্রবাহিত দুটি নদী মিলিত হলে দোআব সৃষ্টি হয়। উদাহরণ, উত্তরপ্রদেশের গঙ্গা ও যমুনার দোআব অঞ্চল। পরের প্রশ্ন, আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে একাধিক স্বাধীন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। উদাহরণ, ইউরোপের রাইন, দানিউব, ভারতের সিন্ধু, তোর্সা প্রভৃতি আন্তর্জাতিক নদীর উদাহরণ। নেক্সট, নিত্যবহ নদী বলতে কি বোঝো? যেসব নদীতে সারা বছর জল থাকে সেই নদীগুলিকে নিত্যবহ নদী বলে। উদাহরণ, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি। অনিত্যবহ নদী বলতে কি বোঝো? যেসব নদীতে বর্ষাকাল ছাড়া সারা বছর জল থাকে না বা গ্রীষ্ম ঋতুতে জলের প্রবাহ খুব কমে যায় তাদের বলে অনিত্যবহ নদী। উদাহরণ, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অজয়, দামোদর, ময়ূরাক্ষী, বাঁকুড়ার গন্ধেশ্বরী প্রভৃতি অনিত্যবহ নদী। তারপরের প্রশ্ন, গঙ্গাকে আদর্শ নদী বলে কেন? যে নদীতে উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেই নদীকে আদর্শ নদী বলে। ভারতের প্রধান নদী গঙ্গা নদীর গতিপথে ক্ষয়কার্য প্রধান পার্বত্য প্রবাহ বা উচ্চ প্রবাহ, যা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে হরিদ্বার পর্যন্ত, বহন কার্য প্রধান সমভূমি প্রবাহ বা মধ্য প্রবাহ, হরিদ্বার থেকে মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত, এবং সঞ্চয় কার্য প্রধান বদ্বীপ প্রবাহ বা নিম্ন প্রবাহ, মুর্শিদাবাদের মিঠিপুর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। 3টি অবস্থায় সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, এজন্য গঙ্গাকে আদর্শ নদী বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে, মিয়েন্ডার কি?
নদীর সমভূমি প্রবাহ বা মধ্য প্রবাহে ভূমির ঢাল কমে যাওয়ার ফলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়। এর ফলে নদীর গতিপথও বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে। নদীর স্রোতের গতিবেগ খুব কম থাকে এবং নদীতে জলের পরিমাণও বেশি থাকে বলে নদী সামান্য বাধা পেলেই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। নদীর এই আঁকাবাঁকা প্রবাহ পথকে মিয়েন্ডার বলে। নদীর নিম্ন প্রবাহে প্লাবনভূমির সৃষ্টি হয় কেন? নদীর নিম্ন প্রবাহ মৃদুভূমি ঢালের ওপর প্রবাহিত হওয়ার কারণে নদীর গতি এবং শক্তি এতই কমে যায় যে নদীর ক্ষয় কাজ বন্ধ করে সঞ্চয় কাজ করতে থাকে। নদীর নিম্ন প্রবাহে নদীর মধ্যে পলি বালি কাঁকড় জমে নদী খাত অগভীর হয়ে যায়। এই অগভীর খাতে বর্ষার অতিরিক্ত জল নদী বহন করতে না পারায় দুকুল ছাপিয়ে বন্যা বা প্লাবন সৃষ্টি হয়। নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমির সৃষ্টি করে। এই কারণে নিম্ন প্রবাহে প্লাবনভূমির সৃষ্টি হয়। তোমাদের সাথে আমি যে পিডিএফটা শেয়ার করব সেই পিডিএফটার পাসওয়ার্ড কিন্তু হবে 03। এই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ থাকলেও আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অথবা আমাজনের অববাহিকায় কোনো বদ্বীপ নেই কেন? যে আমাজন পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী হলেও এর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, কারণ অধিক পরিমাণে জল বহন। আমাজন নদী প্রচুর জল বহন করায় প্রবল জলস্রোতের সব পলি মোহনা থেকে অনেকটা দূরে সমুদ্রে গিয়ে পড়ে। নদীর অধিক গতিবেগ, মোহনা অঞ্চলটি অধিক ঢালু বলে নদীর গতিবেগ এখানে বেশি, ফলে নদীবাহিত পদার্থ দ্রুত আটলান্টিক মহাসাগরে গিয়ে মেশে। নেক্সট হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব। আটলান্টিক মহাসাগরের ক্যারিবিয়ান সমুদ্র স্রোত মোহনা অঞ্চলের পলিরাশিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি এই প্রশ্নগুলো শেয়ার করলাম। আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে বাকি চ্যাপ্টার থেকে, তো সেটা আমি নেক্সট ক্লাসে শেয়ার করে দেবো। দুটো ক্লাসেই কিন্তু তোমাদের সমস্ত সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করব তোমরা ওই ক্লাসটাও দেখবে। আর এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন করে যেও। সেখানে আমি ক্লাসের পরে পিডিএফটা শেয়ার করে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।